নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। বাদল অধিবেশন চলছে সংসদের। ৮-এর দশকে সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলাম। তখন সংসদ ও বিধানসভার অধিবেশনে চোখ একদম সেঁটে থাকতো। আর তখন তো এরকম আজকের দিনের মতন সংসদের সরাসরি সম্প্রচারও শুরু হয়নি। গ্যালারিতে বসে নোট নিতেন সাংবাদিকরা। নেতাদের বক্তৃতা থেকে নিউজ পয়েন্ট সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা কাটাতেন পার্লামেন্টের লাইব্রেরিতে। এখন লাইভ টেলিকাস্ট আর ইন্টারনেটের যুগ, অত পরিশ্রম করতে হয় না। কিন্তু সংসদীয় সংবাদ সংগ্রহের সেই আগ্রহ কোথায়? দেখুন, এই বাদল অধিবেশন চলছে, অথচ পার্লামেন্টের ভিতরে কি হচ্ছে তা নিয়ে কারোর কোনো হেলদোল নেই। গোটা দেশের মিডিয়া জুড়ে রয়েছে ইডি। গোটা দেশে দুর্নীতির তদন্ত হচ্ছে। যাদের বিরুদ্ধে তদন্ত ঘটনাচক্রে তারা সকলেই বিজেপি বিরোধী। বিজেপি শিবিরের দাবি বিরোধীরা দেদার দুর্নীতি করছেন, এখন ধরা পড়ছেন। ফালতু চেঁচিয়ে লাভ আছে? বিরোধীদের দাবি কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের দিকে লেলিয়ে দিচ্ছেন মোদী সরকার। রাজ্যসভায় প্রশ্ন তুললেন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে। সংসদীয় অধিবেশন চলাকালীন তাকে কেন তলব করেছে ইডি? देखिए साहब, ये सदन चल रहा है और पार्लियामेंट में एक सदस्य हूं और लीडर ऑफ द अपोजिशन पार्टी हूं, लेकिन मुझे इस वक्त पार्लियामेंट जब चल रहा है तो ईडी का समन आता है, आप जल्दी आइए। इस वक्त ईडी बुलाना, मुझे समन करना जब पार्लियामेंट सदन है, चल रहा है, क्या ये उचित है? एक और दूसरी चीज, पार्लियामेंट चलते वक्त भी कांग्रेस पार्टी के अध्यक्ष के घर को और राहुल जी के घर को नियरली, और इस जगह इस तरीके से अगर हम चलेंगे, क्या डेमोक्रेसी हमारी जीवित रहेगी? क्या संविधान के तहत हम चलेंगे? तो ये वो पर्पसली ये कर रहे हैं कि हमको डिमोरलाइज करने के लिए। ন্যাশনাল হেরাল্ডের অফিসে তালা পড়ে গেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বাড়ি ও কংগ্রেসের সদর দফতরের সামনে পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে। যদিও দুটো ঘটনার কারণ আলাদা, তবে একই দিনে দুটো ঘটায় গতকাল দিল্লিতে হইচই পড়ে গিয়েছিল। অনেক রকম সম্ভাবনা বাতাসে ভাসছিল। অনুচ্ছেদ 370 বিলোপের আগে কাশ্মীরের শ্রীনগরকে ঠিক এইভাবেই ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। সব রাজনৈতিক নেতার বাড়ির বাইরে ব্যারিকেড পড়ে যায়। দিল্লিতেও তেমনই কি কিছু ঘটতে চলেছে? এই প্রশ্ন তুলে কেন্দ্রকে পাল্টা চাপে ফেলার সুযোগ ছিল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় হলে হয়তো ঠিক তেমনটাই করতেন, কিন্তু সেধে আসা রাজনৈতিক লক্ষ্মীকে বিদায় জানিয়ে দিল কংগ্রেসই। অজয় মাকেন নিজে অভিযোগ করলেন, মূল্য বৃদ্ধি নিয়ে কংগ্রেসের বিক্ষোভের প্ল্যান করছিল, তা ঠেকাতে আগাম ব্যারিকেড। এসব বললে পারদ চড়বে? গত 5 বছরের রাজনৈতিক প্রবণতা আমি স্টাডি করেছি। লকডাউনের আগে থেকে বেকারি ও মূল্যবৃদ্ধি ইস্যু, মানুষ নাজেহাল। কিন্তু মানুষ কিন্তু সে অর্থে সেই জন্য বিজেপি বা মোদীকে দোষারোপ করে না। কেন করে না? সেটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো দুরূহ সমস্যা এবং রহস্য। আমরা সাংবাদিকরা বুঝি, কিন্তু কংগ্রেস নেতারা বুঝেও বোঝেন না। তার থেকে কংগ্রেস ব্যারিকেড কেন, এই প্রশ্নে সোচ্চার হতে পারত। তাতে মানুষের মধ্যে জিজ্ঞাসার জন্ম হতো। কেন্দ্রের থেকে কাউকে তখন জবাব দিতে হতো। তখন কংগ্রেস অভিযোগ করতে পারত, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের রাজধানীতেই প্রতিবাদের অধিকার নেই, সাধারণ মানুষের কথা বলতে দিচ্ছে না বিজেপি, ইত্যাদি ইত্যাদি। ধাপে ধাপে বিষয়টি জাতীয় ইস্যু তৈরি করার সুযোগ ছিল কংগ্রেসে, কিন্তু কংগ্রেস নিজে থেকেই কারণ বলে দিয়ে বিষয়টাকে একদম পুরো জোলো করে দিল। এরপর রাহুল গান্ধী সংসদে দাবি করেছেন, তাদের বিক্ষোভ কেউ আটকাতে পারবে না। ফাঁকা স্টেডিয়ামে গোল দিয়ে বাহবা জোটে না, শুধুমাত্র রেকর্ড বুকে একটা সংখ্যা লেখা থাকে। তেমনি কংগ্রেস এরপর বিক্ষোভ দেখালে
তা দিল্লি পুলিশের রেকর্ড বুকেই থাকবে, মানুষের মনে থাকবে না। मोदी से तो मैं मतलब बिल्कुल नहीं डरता हूँ। तो जो कि घर के बाहर में बैरिकेडिंग हुई है उसको कैसे देखते हैं हाँ, आप सर? और लगाएं और बैरिकेडिंग करें। और सर आपको जिस तरह से कल एआईसीसी मुख्यालय को भी बैरिकेड करो किया गया है। बैरिकेड करो, सच्चाई को बैरिकेड नहीं करा जा सकता। एक तरीके से सामने आके मैडम के घर के सामने सब बढ़िया और करिए, सच्चाई को बैरिकेड नहीं क्यों करना चाहते हैं ऐसे? क्यों कर रहे हैं? क्या राहुल गांधी जी डरेंगे? राहुल जी कल जो आप लोग का कार्यक्रम है वो आप वो कह रहे हैं कि आप प्रोटेस्ट नहीं कर सकते हैं, क्या नहीं कर सकते? प्रोटेस्ट नहीं कर सकते, नोटिस आया है केसी वेणुगोपाल का भी अनएम्प्लॉयमेंट प्रोटेस्ट नहीं कर सकते। पुलिस ने मना किया है, पुलिस ने मना किया है, परमिशन नहीं दे रही पुलिस कहीं। आप लोग अपने जारी रहेंगे तो रोकिए रोकिए, बिल्कुल रहेगा, बिल्कुल। রাহুল গান্ধীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তার বাড়ির সামনে ব্যারিকেড পড়েছে, সংবাদ মাধ্যম তার প্রতিক্রিয়া চাইছে, মিডিয়া স্পেসটা ব্যবহার করা তো এটাই সুযোগ। কিন্তু রাহুল গান্ধী এমনভাবে ছুটলেন যেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে। কংগ্রেস সংসদে হট্টগোল করছে, কার্যক্রম মুলতবি হয়েছে, সেটাও না করতে পারলে তো পার্টিটাই উঠিয়ে দেওয়া উচিত। কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে বটে, কিন্তু তাতে যথেষ্ট ঝাঁঝ রয়েছে কি? রাহুল ও সোনিয়ার ইডি তলব নিয়ে কংগ্রেস সত্যাগ্রহ করছে, রাজ্যে রাজ্যে বিক্ষোভ দেখিয়েছে। সেই বিক্ষোভ দেখল কে? সাধারণ মানুষের মনে তো বিন্দুমাত্র দাগ কাটেনি। রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গেকে জবাব দিয়েছেন বিজেপির দলনেতা পীযূষ গোয়েল। তার প্রস্তাব, সংসদে হল্লা না করে কংগ্রেস বরং ইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক। মল্লিকার্জুন খার্গে অবশ্য জানিয়েছেন তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। রাহুল গান্ধী বলেছেন কেন্দ্র প্ররোচনা দিচ্ছে যাতে কংগ্রেস লড়াইয়ের রাস্তা থেকে সরে যায়। তাই কি কংগ্রেস লড়াইয়ের রাস্তায় রয়েছে কি আদৌ? কেমন লড়াই হবে? পার্টি জানিয়েছে মূল্যবৃদ্ধি ইস্যুতে কাল রাষ্ট্রপতি ভবন অভিযান হবে। সেই মূল্যবৃদ্ধি সামনে, সোনার খনি রয়েছে, কিন্তু সেসব ছেড়ে তামার পয়সা লুঠের চেষ্টা। দেশ জুড়ে ইডি ছাপা মারছে, সব বিরোধী দল অতিষ্ঠ। বিরোধী জোট তৈরি করার এটাই তো প্রকৃষ্ট সময় ছিল। সাংবাদিকরা পরিস্থিতি বুঝতে পারছেন, শুধু হাইকমান্ড পারছে না। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির কাছে হাজিরা দিয়ে এসেছেন সোনিয়া রাহুল। বুধবার দিল্লিতে হেরাল্ডের অফিস সিল করে দেয় ইডি। আকবর রোডে কংগ্রেসের হেড অফিস, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বাড়ির সামনে ব্যারিকেড বসিয়ে দেয় পুলিশ। কংগ্রেস কর্মীদের মধ্যে আশঙ্কা ছড়ায়। তবে পুলিশের সূত্রে খবর, মূল্যবৃদ্ধি ইস্যুতে অনুমতি ছাড়াই দিল্লিতে মিছিলের পরিকল্পনা করে কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড ইস্যুতেও তারা বিক্ষোভ দেখাতে পারে, ফলে আগাম সতর্কতা হিসেবেই ব্যারিকেড বসানো হয়। আর ইডি সূত্রে খবর, মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের অফিসে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষ হওয়ার আগে কেউ যাতে ঢুকতে বা বেরোতে না পারেন সেজন্যই অফিস সিল করা হয়েছে। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসায় কাজে লাগানো হচ্ছে। এই অভিযোগে বুধবার লোকসভায় প্রবল হইচই বাধায় কংগ্রেস। দলের সাংসদদের সঙ্গে সোনিয়া গান্ধীও ওয়েলে নেমে পড়ে বিক্ষোভে সামিল হন। তারপরই খবর আসে হেরাল্ডের অফিস ইডি সিল করে দিয়েছে। भागने की कौन बात कर रहा है? भागने की वो बात कर रहे हैं। देखिए, सुनिए बात जी, हम इंटिमिडेट नहीं होंगे, हम नरेंद्र मोदी से नहीं डरते हैं। समझ गए बात? कर लें जो करना है, कुछ फर्क नहीं पड़ेगा। 1938 সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র শুরু করেন জওহরলাল নেহরু। প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাল AGL। অ্যাসোসিয়েটেড জার্নাল অধিগ্রহণ করে ইয়াং ইন্ডিয়া লিমিটেড YIL, যে সংস্থার শেয়ার হোল্ডার গান্ধী পরিবারের সদস্যরা। এই অধিগ্রহণেই দুর্নীতির অভিযোগে সুব্রমণিয়াম স্বামী মামলা করেন। 2008 সালে ন্যাশনাল হেরাল্ড ছাপা বন্ধ হয়ে যায়। কারণ দেখানো হয় বিজ্ঞাপনের অভাব ও আর্থিক ক্ষতি। 2012 সালে ন্যাশনাল হেরাল্ডে দুর্নীতির অভিযোগ ওঠে। দিল্লির আদালতে এই নিয়ে মামলা করেন সুব্রমণিয়াম স্বামী। AGL-কে বিনা সুদে 90 কোটি টাকা ঋণ দেয় কংগ্রেস। রাজনৈতিক দলের তহবিল থেকে ঋণ দেওয়া যায় না, মামলায় এই অভিযোগও করা হয়। প্রাথমিক তথ্য প্রমাণ দেখার পর আদালত মনে করে লেনদেনে অনিয়ম হয়ে থাকতে পারে। 2015 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। সোনিয়া, রাহুল সহ 5 অভিযুক্ত আদালত থেকে জামিন নেন। অভিযোগ, AGL বাজারে দেনা শোধ করতে না পারায় সংস্থা অধিগ্রহণ করে YIL। ন্যাশনাল হেরাল্ডের 800 কোটি টাকার সম্পত্তি বাজার দরের চেয়ে
অনেক কম দামে হাতে পেয়ে যায় তারা। YIL এর শেয়ার হোল্ডার হিসেবে 400 কোটি টাকার সম্পত্তির মালিকানা গান্ধীদের হাতে চলে আসে। দোষ যদি নাই করে থাকেন তাহলে সোনিয়া রাহুল আগাম জামিন নিলেন কেন? এই প্রশ্নটাই বারবার তুলছেন বিজেপি নেতারা। 2018 में सुप्रीम कोर्ट ने भी मना कर दिया कि नहीं, इसमें कोई रिलीफ नहीं मिलेगा, आपको केस लड़ना पड़ेगा। एंड टुडे यू आर फेसिंग द लॉ ऑफ द कंट्री। তবে ইডির সক্রিয়তা সব বিরোধী দলকে আবার কিছুটা কাছাকাছি এনে দিয়েছে। পার্থকাণ্ডের পরে সংসদে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে প্রতিহিংসার অভিযোগে গলা মেলাচ্ছিল না তৃণমূল। তারা ব্যস্ত ছিল মূল্যবৃদ্ধি আর মেঘালয় উপজাতিদের অধিকার নিয়ে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের গ্রেফতারের পর তৃণমূলও ইডি ইস্যুতে গলা চড়ায়। আর ন্যাশনাল হেরাল্ডের অফিস সিল হওয়ার পর দূরত্ব আরও একটু কমার ইঙ্গিত। বিরোধীদের আর্জি খারিজ করে ইডির ক্ষমতায় সুপ্রিম কোর্ট শিলমোহর দেয়। সে রায়ের সমালোচনা করে 17টি বিরোধী দল একযোগে এক বিবৃতি দিয়েছে। বিরোধীদের এই যৌথ বিবৃতিতে সই করেছে আপ এবং তৃণমূলও। রাষ্ট্রপতির কাছে দরবার করার জন্য বিরোধীরা সময় চেয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে অবশেষে আপ মার্গারেট আলভাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল এখনও ভোট না দেওয়ার সিদ্ধান্তে অনড়। এরকম অবস্থায় দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন তিনি। বিরোধী জোটের ওপর মমতার দিল্লি সফরের প্রভাব কি হয় সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লিতে গেলেই সংসদের সেন্ট্রাল হলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও যাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকারকে ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন। সেন্ট্রাল হলে মমতা বন্দ্যোপাধ্যায় হালকা মেজাজে আড্ডা মারেন। বিজেপির নেতারাও সৌজন্য বিনিময় করে যান। আর সেন্ট্রাল হলেই মমতা বুঝে নেওয়ার চেষ্টা করেন দিল্লির হাওয়া কেমন। মন্ত্রিসভার রদবদলের পর এবার খোশ মেজাজেই দিল্লি গিয়েছেন তৃণমূল নেত্রী। বঙ্গ বিজেপি ধর্ণা প্রতিবাদ এসব করছে, কিন্তু বিজেপি সত্যি পরিস্থিতি জটিল করলে মমতা কিন্তু রাজ্যে মাটি কামড়ে লড়তেন। তার দিল্লি যাত্রায় প্রমাণ করছে যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ঘরে ও বাইরে নিশ্চিন্ত। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়েছেন তৃণমূল নেত্রী। দেখাও হবে হয়তো, কিন্তু তার মানে এই নয় বিরোধী জোটের সলতে পাকানোর মতো কিছু ঘটবে। গান্ধীদের সঙ্গে মমতার সম্পর্ক ব্যক্তিগত স্তরে। উপরাষ্ট্রপতি পদে কংগ্রেস ও বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। বিরোধী জোটের নেতৃত্বে কংগ্রেসের আধিপত্য মমতা মেনে নেবেন না। সোনিয়া গান্ধী কি করবেন? কংগ্রেস আপাতত নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত থাকবে, কারণ গান্ধী পরিবার সরাসরি দুর্নীতিতে যুক্ত। রাহুল গান্ধীকে ইডি 50 ঘন্টা জেরা করেছে। সোনিয়া গান্ধীকে 3 দিন হাজিরা দিতে হয়েছে। ন্যাশনাল হেরাল্ডে আর্থিক নিয়ম নিয়ে রাহুল সোনিয়া দুজনকেই 100-র বেশি প্রশ্ন করেছে ইডি। দুজনেই দায় চাপিয়েছেন প্রয়াত মতিলাল ভোরার ওপর। এটা নিশ্চয়ই উকিলদের পরামর্শ। মারা যাওয়ার মানুষকে তো আর তলব করতে পারবে না ইডি। তাদের বয়ান আর পাওয়া যাবে না, কারণ তারা প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত ব্যক্তিদের নিয়েই চলছে টানাটানি। বিজেপি অভিযোগ করছে গুজরাট হিংসা মামলায় নরেন্দ্র মোদীকে ফাঁসাতে চেয়েছিলেন আহমেদ প্যাটেল। আর এবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির কাছে সোনিয়া রাহুল সব দায় চাপিয়ে দিলেন মতিলাল ভোরার ঘাড়ে। দুজনেই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ইডি সূত্রে খবর, মঙ্গলবার 6 ঘন্টার জিজ্ঞাসাবাদে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দাবি করেছেন ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি হস্তান্তর নিয়ে তিনি কিছুই জানতেন না। এই নিয়ে যা করার তা করেছেন কংগ্রেসের প্রয়াত কোষাধ্যক্ষ মতিলাল ভোরা। এর আগে জিজ্ঞাসাবাদে রাহুল গান্ধীও দাবি করেন যে তিনি কিছুই জানতেন না। অ্যাসোসিয়েটেড জার্নাল, ইয়াং ইন্ডিয়া ও কংগ্রেসের মধ্যে যাবতীয় ডিল সারেন মতিলাল ভোরা। ইডি সূত্রে দাবি করা হয়েছে সোনিয়াকে 75টি এবং রাহুল গান্ধীকে 100টি প্রশ্ন করা হয়। ইয়াং ইন্ডিয়া সংস্থার শেয়ার হোল্ডার প্রয়াত ভোরার কাঁধেই তারা সব দায় চাপিয়ে দেন। যদিও গান্ধী পরিবারের অত্যন্ত আস্থাভাজন বলেই মতিলাল ভোরা পরিচিত ছিলেন। সেই সুবাদেই বহু বছর তিনি কংগ্রেসের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও হন মতিলাল ভোরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলের বিরুদ্ধে চার্জ বাতিলের আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। এই মামলায় এখন দুজনেই জামিনে রয়েছেন। 1938 সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশ করে জওহরলাল নেহেরু। প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাল। ইয়াং ইন্ডিয়া লিমিটেডের হাতে অ্যাসোসিয়েটেড জার্নালের মালিকানা চলে যাওয়াকে কেন্দ্র করেই বিতর্ক। 2012 সালে পত্রিকায় দুর্নীতির অভিযোগ ওঠে। দিল্লির আদালতে মামলা করেন সুব্রমণিয়াম স্বামী। 1600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেন স্বামী।
সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধেই তার অভিযোগ। ইয়াং ইন্ডিয়া লিমিটেড অ্যাসোসিয়েটেড জার্নাল অধিগ্রহণ করে। দিল্লি ও উত্তরপ্রদেশে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি হস্তান্তর হয়। সুব্রমণিয়াম স্বামীর অভিযোগ, গান্ধী পরিবারের মালিকানাধীন সংস্থা ইয়াং ইন্ডিয়া লিমিটেড তারা বেআইনিভাবে হেরাল্ডের বিপুল সম্পত্তি সস্তায় হাতিয়ে নিয়েছে। এই নিয়েই চলছে মামলা, চলছে কংগ্রেস বিজেপি চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে হরিয়ানার কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোই আজ বিজেপিতে যোগ দিলেন। এমন দলবদল নেতারা করেন। এ রাজ্যে ভোটের আগে আমরা কত কিছু দেখলাম। কুলদীপ বিষ্ণোইকে জুন মাসে বহিষ্কার করে কংগ্রেস, কারণ তার ক্রস ভোটিংয়েই অজয় মাকেন হেরে যান, রাজ্যসভায় যেতে পারেননি। কুলদীপ হরিয়ানার 3 বারের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভজনলালের ছেলে। কুলদীপ নিজেও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। বছর 15 আগে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল গড়েছিলেন, তারপর ফিরেও আসেন। বিষ্ণোইয়ের দাবি, কংগ্রেস নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে। मेरा तो सुझाव उनको यही है, क्योंकि जो इंदिरा जी और राजीव जी कांग्रेस थी, जो इंदिरा जी और राजीव जी की जो आइडियोलॉजी थी, उस आइडियोलॉजी से बिल्कुल विमुख अब कांग्रेस पार्टी हो गई है। अगर उनको दोबारा हमारी भारतीय जनता पार्टी से टक्कर लेनी है तो वो आइडियोलॉजी जिंदा करनी पड़ेगी। लेकिन अगर कांग्रेस पार्टी खुद ही सेल्फ डिस्ट्रक्शन मोड में हो तो कोई क्या कर सकता है। কংগ্রেস যখন দিশেহারা, তখন গোটা দেশেই ঘর গোছাচ্ছে বিজেপি। স্ক্রিনে ভিডিওটা দেখুন। স্বাধীনতা দিবস আসছে, তার আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই হর ঘর তিরঙ্গা অ্যান্থেম ভিডিওটি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছেন, জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। স্বাধীনতা দিবস পালনে সরকার তৈরি বিজেপিও। বার্তাটাও স্পষ্ট। তিনি কি বলবেন, কতক্ষণ বলবেন, তার পাগড়ির রং কি হবে? স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণের আগে পরে নরেন্দ্র মোদীকে নিয়ে কৌতূহল জল্পনা বরাবরই থাকে। স্বাধীনতা 75 পূর্ণ করতে চলেছে, এরকম একটা সময় এবারে দেশবাসীকে নির্দিষ্ট আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সবাই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় পতাকার ছবি দিন। প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে চলে এসেছে তেরঙ্গা। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে জাতীয় পতাকা। বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। দলও স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ জোর দিচ্ছে। বলা হয়েছে 9 আগস্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা শুরু করে দেবে বিজেপি। সারা সপ্তাহ চলবে প্রভাত ফেরি, ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর কর্মসূচি। প্রভাত ফেরিতে বন্দে মাতারম ও রামধনু গাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 14 আগস্ট দিনটিকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবেও পালন করছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, জাতীয়তাবাদের হাওয়া উস্কে দিতেই এত আয়োজন, পরোয়া করছে না গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোদির প্রচারের সামনে যথাসাধ্য চেষ্টা করছে কংগ্রেস। 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করেন জওয়াহরলাল নেহেরু। কংগ্রেস নেতারা তাঁদের সোশ্যাল মিডিয়ায় ডিপিতে তেরঙ্গা হাতে নেহেরুর ছবি দিয়েছেন। এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জাতীয় পতাকা বিধিতে বলা ছিল শুধু খাদির কাপড়েই পতাকা তৈরি করা যাবে। সেই বিধি পাল্টে পলিয়েস্টারেও জাতীয় পতাকা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ খাদি কর্মীদের সঙ্গে দেখা করতে কর্ণাটকে ঘুরে এসেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের অভিযোগ আছে যে এবার চীনের তৈরি পতাকায় ছেয়ে যাবে দেশ। সরকারের যুক্তি, জাতীয় পতাকা যাতে মানুষের কাছে আরও সহজে পৌঁছায়, সেই জন্যে নিয়ম বদল। হর ঘর তিরঙ্গা। 2 থেকে 15 আগস্ট সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সবাইকে জাতীয় পতাকার ছবি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিল কংগ্রেস, তবে নেহরুকে সঙ্গে নিয়ে, আর সংঘ পরিবারকে তোপ দেগে। কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে রাহুল সহ দলের অন্য নেতাদের টুইটারেও দেওয়া হয়েছে জাতীয় পতাকা, হাতে জওহরলাল নেহরুর ছবি। বিজেপি নেতারা বহু ক্ষেত্রেই দেশের নানা রকম সমস্যার জন্য নেহরুকে দায়ী করে থাকেন। এটা তার পাল্টা জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতা জয়রাম রমেশের টুইটে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর কথা তাঁর ঘরের লোকেদের কানে যাচ্ছে কি? নাগপুরের সদর দফতরে যারা 52 বছর জাতীয় পতাকা উত্তোলন করেননি, তাঁরা কি প্রধানমন্ত্রীর কথা শুনবেন? বিষয়টা স্বাধীনতা দিবস, বেফাঁস কিছু বলে ফেললে রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই দুপক্ষই সতর্ক, কেউই উচ্চগ্রামে কিছু বলছেন না। চলছে শুধু প্রায় নীরবে বার্তা দেওয়ার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।